পড়ে ৬ শ্রমিক নিহত, আহত আরও ৮। উদ্ধার কাজে ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী। এবারের হজ ফ্লাইট শুরু ৯ মে। অনিয়ম ঠেকাতে আগামীতে সরকারিভাবে ৭০% হজযাত্রী নেয়ার উদ্যোগ। টানা তাপপ্রবাহে বিপর্যস্ত জনজীবন, বেশি বিপাকে খেটে খাওয়া মানুষ। বিভিন্ন স্থানে বাড়ছে গরমজনিত রোগের প্রকোপ। এবং মন্ত্রী এমপির স্বজনরা প্রার্থিতা না ছাড়লে সাংগঠনিক ব্যবস্থা। হুঁশিয়ারি কাদেরের, বিএনপির সন্ত্রাস ঠেকাতে রাজপথে থাকার ঘোষণা। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনার সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি তাসনুমা বিনতে তাহের। এবার বিস্তারিত। রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে ডাম্প ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি খাদে পড়ে ৬ শ্রমিক নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ৮ জন। বুধবার সন্ধ্যায় উদয়পুর সীমান্ত সড়কের ৯০ ডিগ্রি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার জানান, এলাকাটি দুর্গম হওয়ার কারণে সেনাবাহিনীর সদস্যরা সেখানে পৌঁছাতে দেরি হয়। পরে আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশের একটি টিমও সেখানে যাচ্ছে। তাৎক্ষণিক হতাহতদের নাম পরিচয় জানা যায়নি। সাজেক থানার সার্কেল অফিসার আব্দুল আওয়াল চৌধুরী জানান, সীমান্ত সড়কের কাজ শেষে ড্রাম ট্রাকে করে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের ১০০ ফুট গভীর খাদে পড়ে গেলে গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। নিহত সবাই শ্রমিক বলে ধারণা করা হচ্ছে। রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে ডাম্প ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৬ শ্রমিক নিহতের ঘটনার সবশেষ টেলিফোনে মোহনা টেলিভিশনকে জানিয়েছেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরিন আক্তার। উদয়পুর সীমান্ত এলাকায় ৯০ ডিগ্রি এলাকায় একটা ড্রাম ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। আমরা যে খবরটা পেয়েছি, ওখানে ৬ জন নিহত হয়েছে, আহত ৮ জন। সবার পরিচয় এখনো পাওয়া যায়নি। যেহেতু ড্রাম ট্রাক, আমরা ধারণা করছি সবাই হয়তো শ্রমিক হবে। সবার অবস্থায় তো আশঙ্কাজনক, এটা হয়তো নিহত সংখ্যা বাড়তেও পারে। ৬ দিনের রাষ্ট্রীয় সফরে থাইল্যান্ড পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে তাকে গার্ড অব অনার এবং লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। ব্যাংককের ডন মুয়াং আন্তর্জাতিক বিমানবন্দরে শেখ হাসিনাকে অভ্যর্থনা জানান থাইল্যান্ডের প্রধানমন্ত্রী কার্যালয়ের সঙ্গে সংযুক্ত মন্ত্রী পোয়াংপেট চুনলাইদ। থাই প্রধানমন্ত্রী শ্রেথা থাভিসানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের পাশাপাশি জাতিসংঘের এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক সামাজিক কমিশন ইউএনএসকেপের ৮০তম অধিবেশনে যোগ দেবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। সফরকালে দুদেশের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তির জন্য আলোচনার আগ্রহপত্র সহ বেশ কিছু নথি সইয়ের সম্ভাবনা রয়েছে। আগামী ৯ মে থেকে শুরু হচ্ছে হজ ফ্লাইট, আর ২০ জুন থেকে ফিরতি ফ্লাইট। অনিয়ম ঠেকাতে আগামী বছর ৭০% হজযাত্রীকে সরকারি ব্যবস্থাপনায় আনতে কাজ করছে মন্ত্রণালয়। এ তথ্য জানিয়েছেন ধর্মমন্ত্রী ফরিদুল হক খান। আর এবারের হজযাত্রায় সরকারি ব্যবস্থাপনায় স্বস্তি জানান হজযাত্রীরা। ওশা ফেরদৌসের রিপোর্ট। হজ ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিধান, যা আল্লাহ তার প্রিয় বান্দাদের মধ্যে সামর্থ্যবানদের ওপর ফরজ করেছেন। এবছর সরকারি ব্যবস্থাপনায় হজে যাবেন প্রায় ৪,০০০ হজযাত্রী, আর বেসরকারি ব্যবস্থাপনায় যাবেন অন্তত ৭৯,০০০। তবে এবছর সরকারি ব্যবস্থাপনায় স্বস্তি জানান হজযাত্রীরা। শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসার পর থেকেই সরকারি ব্যবস্থাপনার উন্নয়ন ঘটেছে। যে ভোগান্তি যা হইতো, সেটার নিরসন আমরা এর একটা সুফল পাচ্ছি। আশকোনা হজ ক্যাম্পে সরকারি ব্যবস্থাপনায় হজের জন্য নিবন্ধিতদের প্রশিক্ষণ অনুষ্ঠান উদ্বোধন করেন ধর্মমন্ত্রী ফরিদুল হক খান। শুভ লগ্নে পরে সাংবাদিকের মুখোমুখি হন ধর্ম মন্ত্রণালয়ের সচিব আব্দুল হামিদ জমাদ্দার। আমাদের প্রথম চ্যালেঞ্জটাই হচ্ছে তারা বাড়ি ভাড়া করলো কিনা, তারা ভিসা করলো কিনা, তারা সবকিছু করলো কিনা। আমি যদি গভর্নমেন্ট আগে করতে পারি, তারা পারছে না কেন? আমরা তো সব ফ্যাসিলিটিস দিচ্ছি। ধর্মমন্ত্রী বলেন, আগামী বছর অন্তত ৭০% বাংলাদেশি সরকারি ব্যবস্থাপনায় হজে যাবেন। দায়িত্বহীনতার যদি কাজ করে বা কোনো কিছু করে, আমাদের সরকারি হজ আইনের ২০২১ আমাদের যে হজ আপনার আইন হয়েছে, ২২-এ আমরা
এটা বিধিমালা নীতিমালা করেছি, সেই নীতিমালা আলোকেই তাদের এগেনস্টে সেইভাবেই অ্যাকশন নেওয়া হবে। শতকরা 70% হাজি আমাদের নিতে হবে সরকারিভাবে, সে আলোকেই আমাদের কার্যক্রম আমরা এখন শুরু করব। আগামী 8 মে হজ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরদিন শুরু হবে হজের ফ্লাইট, জানান মন্ত্রী। 9 তারিখ থেকে ফার্স্ট ফ্লাইট আমাদের শুরু হবে। আগামী 20 জুন থেকে আমাদের আবার ফেরত আসা শুরু করবে। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। বাংলাদেশের ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র নির্মাণে সহায়তা দিতে চায় ভারত। দুপুরে সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে একথা জানান ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা। আর দুর্যোগ প্রতিমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতির মোকাবেলায় আগামীতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে বাংলাদেশ ভারত। রোহিঙ্গা সংকট সমাধানেও দিল্লিকে পাশে চায় ঢাকা। নাসির উদ্দিনের রিপোর্ট। জলবায়ু পরিবর্তনজনিত চরম ঝুঁকিতে দক্ষিণ এশিয়া অঞ্চল। কেবল তাপমাত্রার পারদে চড়ছে না, দীর্ঘায়িত হচ্ছে খরা ও বর্ষাকাল। তথ্য মতে গেল 2 দশকে এই অঞ্চলের অর্ধেক জনগোষ্ঠী বা 75 কোটি মানুষ জলবায়ু সংক্রান্ত একাধিক দুর্যোগের মুখোমুখি হয়েছে। প্রতিবেশী 2 দেশ বাংলাদেশ ও ভারত একই সংকট মোকাবিলা করছে, কারণ 2 দেশ সম প্রাকৃতিক বৈশিষ্ট্যের। সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে ভারতীয় হাইকমিশনার বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা সংক্রান্ত অবকাঠামো তৈরিতে বাংলাদেশের পাশে থাকবে তার দেশ। We also discussed how we can help Bangladesh in building some of cyclone shelters in vulnerable areas, and I'm very happy that Honorable Minister was supportive of all the initiatives that we discussed, and we look forward to good implementation. দুর্যোগ প্রতিমন্ত্রী জানান, রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতা দিয়ে যাচ্ছে ভারত, যা আগামীতেও অব্যাহত থাকবে। রোহিঙ্গাদের বর্তমান প্রক্রিয়াটা তো কাজ তো ডিপ্লোম্যাটিক হইতে চলতেছে, এবং তারা বাংলাদেশের যে অবস্থা, আমাদের অবস্থানের ব্যাপারে তারা জানে, এবং এই ব্যাপারে সবসময় তারা বাংলাদেশের সাথে আছে। ভবিষ্যৎ প্রজন্মকে দুর্যোগ মুক্ত রাখতেও ভারত সহযোগিতা করবে বলে আশা জানান প্রতিমন্ত্রী। ভবিষ্যৎ প্রজন্ম নিরাপদ দুর্যোগ মুক্ত করে একটা জেনারেশন সৃষ্টির জন্য আমরা এখন থেকে এটা ঐক্যবদ্ধভাবে কাজ। নাসির উদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা। টানা তাপপ্রবাহে বিপর্যস্ত সারা দেশের জনজীবন। অসহ্য গরমে বেশি বিপাকে খেটে খাওয়া মানুষ। দেশের দক্ষিণ ও উত্তরাঞ্চলের কয়েক জেলায় রেকর্ড ছাড়িয়েছে তাপমাত্রা। আবহাওয়া অধিদপ্তর জানায়, ভৌগোলিক অবস্থানের কারণে উত্তর ও উত্তর পশ্চিম থেকে আসা লু হাওয়া যশোর চুয়াডাঙ্গা হয়ে প্রবেশ করায় গরমে এমন নাজেহাল অবস্থা। গত 11 এপ্রিল থেকে শুরু হওয়া তাপপ্রবাহ চলতি মাস জুড়েই অব্যাহত থাকার কথাও জানিয়েছে আবহাওয়া অফিস। এক জায়গায় বৃষ্টিপাত হলে আপনার টেম্পারেচার কমার তেমন কোনো সময় নেই, হয়তো বা সাময়িকভাবে কয়েক ঘন্টার জন্য হয়তো বা সকালে বৃষ্টি হলো, সকালটা একটু ভালো গেল, বা বিকালে বৃষ্টি হলে রাতটা হয়তো একটু ঠান্ডা, কিন্তু দেখা যাবে যে সামগ্রিকভাবে হিট অ্যালার্টের যে কন্ডিশনটা আছে এটা পরিবর্তনের সম্ভাবনা নেই। এটা শুধুমাত্র বাংলাদেশের প্রেক্ষাপটে না, গোটা বিশ্বময় একটা চেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছে। আপনি দেখবেন যে ভারতেরও বেশ কিছু অংশে আপনার হিট অ্যালার্ট আছে, আমাদের দেশেও আছে, আবার আমাদের পূর্বে গেলে একটু বৃষ্টিপাতের পরিমাণ বাড়ছে। এদিকে টানা তাপপ্রবাহে চাঁদপুরে বেড়েছে গরমজনিত রোগে আক্রান্তের সংখ্যা। জ্বর, সর্দি, কাশি ও ডায়রিয়া সহ নানা উপসর্গ নিয়ে সদর হাসপাতালে ভর্তি হচ্ছেন তারা। অতিরিক্ত রোগীর চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। অন্যদিকে রোগীরাও বলছেন কাঙ্ক্ষিত সেবা না পাওয়ার কথা। চাঁদপুর প্রতিনিধি রফিকুল ইসলাম বাবুর তথ্যে আরো জানাচ্ছেন জেসমিন আলম। চাঁদপুর জেলা সহ শরীয়তপুর ও লক্ষ্মীপুর জেলার অধিকাংশ রোগীর ভরসাস্থল চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল। কম খরচে চিকিৎসা সেবা মেলায় অসহায় গরিব রোগীদের জন্য সবসময়ই নির্ভরতার স্থল এই হাসপাতাল। 250 শয্যার হাসপাতালটিতে এখন 4 শতাধিক রোগীকে চিকিৎসা দিতে হচ্ছে, যার মধ্যে শিশুর সংখ্যাই বেশি। শয্যা না পাওয়ায় অনেকেই মেঝেতে এবং হাসপাতালের করিডোরে আশ্রয় নিয়েছেন। এ সময় কাঙ্ক্ষিত সেবা মিলছে না বলে অভিযোগ করেন রোগীরা। জ্বর, পাতলা পায়খানা, বমি এগুলো আছে। বাচ্চাও অসুস্থ হয়ে আছে গরমের কারণে, এখনো সুস্থ হয় না। এর কানালা লাগাইতে গেলে টাকা দাম লাগে, টাকা দিয়ে 200 টাকা করে 400 টাকা দিছি, 2টা কানালা লাগাইছি। ডাক্তার তেমন একটা সুবিধা করে ট্রিটমেন্ট করে না। বর্তমানে নির্ধারিত শয্যার 4 গুণ বেশি শিশু রোগী ভর্তি আছে বলে জানালেন হাসপাতালের নার্স। প্রচন্ড গরমে
রোগী এত বেশি চাপ পড়ছে, আমরা খুব হিমশিম খেয়ে যাচ্ছি। এখানে সিটের তুলনায় তার প্রায় ৩-৪ গুণ রোগী এখানে ভর্তি হচ্ছে। প্রচন্ড গরমে রোগীর চাপ বেড়ে যাওয়ায় সেবাদান ব্যাহত হচ্ছে বলে জানালেন শিশু বিশেষজ্ঞ। শিশুদের নিয়মিত গোসল করানোর পাশাপাশি পুষ্টিকর খাবার খাওয়ানোর পরামর্শও দেন তিনি। প্রচন্ড গরমের কারণে আমাদের শিশু ওয়ার্ডে প্রতিনিয়ত জ্বর, ঠান্ডা, কাশি, বমি, পাতলা পায়খানা নিয়ে শিশু ভর্তি হচ্ছে। গরমের কারণে যেন পানি শূন্যতা না হয়, ওর স্যালাইনটা খাওয়াবেন। বর্তমান পরিস্থিতিতে রোগীর সংখ্যা মাত্রাতিরিক্ত বেড়ে যাওয়ায় চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে বলে জানালেন হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক। আমরা পর্যাপ্ত জনবল, ডাক্তার, নার্স সহ এই সকল আগত রোগীদেরকে সেবা দিতে হিমশিম খাচ্ছি, তবে আমাদের পর্যাপ্ত ওষুধের সাপ্লাই রয়েছে। তারপরও সবাইকে সাধ্যমতো সেবা ও ওষুধ দেয়া হচ্ছে বলেও দাবি করেন তিনি। জেসমিন আলম, মোহনা সংবাদ। উপজেলা নির্বাচনে মন্ত্রী এমপিদের স্বজনেরা দলীয় নির্দেশনা না মানলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। বলেন, বিএনপি সন্ত্রাস থেকে জনগণকে রক্ষায় কর্মসূচি দেয় আওয়ামী লীগ। বিএনপি একতরফা সমাবেশ করতে গেলে সন্ত্রাস, আগুন সন্ত্রাসের আশঙ্কা থেকেই যায়। জনগণের জানমাল রক্ষায় সরকারি দল হিসেবে দায়িত্ব পালন করে আওয়ামী লীগ। বিএনপি একতরফা কোনো সমাবেশ করতে গেলে তারা ওখানে সন্ত্রাসের বিষয়টি এসে যায়। সেখানে আমাদেরও সরকারি দল হিসেবে একটা দায়িত্ব আছে। দলীয় নির্দেশনা অমান্য করলে ডিসিপ্লিনারি অ্যাকশনের বিষয়টা আমাদের পার্টিতে আছে। সময় মতো এর সিদ্ধান্ত অবশ্যই নেওয়া। পুঁজিবাজার এখন যেন টানাপোড়েনের সংসার। লেনদেন যেমন কমছে, তেমনি দর পতনও হচ্ছে দীর্ঘ। এমন পরিস্থিতিতে বন্ড প্রস্তাবের অনুমোদন দিচ্ছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। এতে বাজারে তারল্য সংকট আরও প্রকট হওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। আর অনুমোদিত বন্ড শেয়ার বাজারে আরও নেতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন স্কয়ার সিকিউরিটিজ ম্যানেজমেন্টের প্রধান নির্বাহী। মনিরুল ইসলামের বিশেষ রিপোর্ট। দীর্ঘদিন ধরেই টানাপোড়েনে ভুগছে দেশের পুঁজিবাজার। এমন পরিস্থিতিতে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিভিন্ন ব্যাংক ও কোম্পানির বিপরীতে বন্ড ইস্যু করছে। ইতোমধ্যেই পুঁজিবাজারের তালিকাভুক্ত বেক্সিমকো সহ বেশ কিছু কোম্পানি ও ব্যাংকের বন্ড অনুমোদন দেয়। ফলে পুঁজিবাজার থেকে ক্রমেই বন্ডে অর্থ উত্তোলনের পরিমাণ বাড়ছেই। সংশ্লিষ্টরা বলছেন, এতে পুঁজিবাজারে তারল্য সংকট প্রকট হবে। সূচক যখন আসছিল বা এখন যে বন্ড, এগুলি নিয়ে মানুষ ওটাই ভাবছে যে আসলে মার্কেটে একটা তারল্য সংকট দেখা দিবে। তো এখানে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের এগিয়ে আসতে হবে। প্রতিদিনই বিনিয়োগকারীরা শেয়ার বিক্রি করে বাজার ছাড়ছেন। এ অবস্থা চলতে থাকলে বাজার দীর্ঘ মেয়াদে মন্দাবস্থায় যাওয়ার আশঙ্কা করছেন পুঁজিবাজার সংশ্লিষ্টরা। বর্তমান পরিস্থিতি বন্ড অনুমোদনকে অযৌক্তিকও বলছেন তারা। সাধারণ বিনিয়োগকারী তো বন্ড এখন কিনতেই চাইবে না, তাদের তো টাকাই নেই এখন। তো এটা আলটিমেটলি এটা দেখা গেছে ব্যাংক, যে মার্চেন্ট ব্যাংক বা অন্যান্য যে ইয়েগুলো হাউসগুলো আছে, বড় বড় হাউসগুলো আছে, ওদের উপরে চাপাই দেওয়া হবে এগুলা। তখন এই যারা মার্কেটে ব্যাংকগুলো মার্কেটে বিনিয়োগ করতো, ওই মার্কেটে আর বিনিয়োগ করতে পারে না, ওই টাকাটা বন্ডের দিকে চলে যায়। দেশের শীর্ষস্থানীয় ব্রোকারেজ হাউস স্কয়ার সিকিউরিটিজ ম্যানেজমেন্ট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মনে করছেন, বন্ডে ঋণ নেওয়ার মতো বাজার নেই। তাই এই সিদ্ধান্তকে পুঁজিবাজারে দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কাও করছেন তিনি। বন্ডে লোড নেওয়ার মতো মার্কেট নাই। বন্ড আপনি কিনতে হলে তো আপনাকে টাকা এখানে ইনভেস্ট করতে হবে। এখন শেয়ারের যে কন্ডিশন, কেউ যদি করবে কি আপনার শেয়ারটা সেল আউট করে দিয়ে, কম দামে সেল আউট করে দিয়ে বন্ডে যাবে। মার্কেটের উপর আরও নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে এবং মার্কেট আরও খারাপ হবে। সাময়িক অর্থ সংকুলনে বন্ড ইতিবাচক হলেও এর উপর অতি নির্ভরশীলতা পুঁজিবাজারের বিনিয়োগকারীদের জন্য অশনি সংকেত বলে মনে করেন অর্থনীতিবিদ মাহফুজ কবির। বন্ড ছাড়াটা সাময়িকভাবে অর্থ সংকুলনের জন্য ভালো, কিন্তু এই বন্ডের উপরে যে অতিরিক্ত নির্ভরশীলতা, সেটাও কিন্তু একটা সমস্যা তৈরি করবে। একদিকে ব্যাংকের উপরে চাপ বাড়ছে, অন্যদিকে পুঁজিবাজারে অনেক যারা বিনিয়োগকারী তারা নিঃস্ব হয়ে যাচ্ছেন। পুঁজিবাজারও কিন্তু একটা বড় রকমের অনিশ্চয়তার মধ্যে রয়েছে এবং যেটা ইমব্যালেন্স কিন্তু একটা তৈরি হয়ে গেছে ইতিমধ্যে। পুরো আর্থিক খাত কিন্তু এখন একটা চাপের মধ্যে আছে। তারল্য সংকট কাটাতে বন্ডের ওপর নির্ভরশীলতা কমাতে মুদ্রানীতিতে পরিবর্তনের পরামর্শ দেন এই অর্থনীতিবিদ। এই অবস্থা থেকে উত্তরণের জন্য আসলে এই বাংলাদেশ ব্যাংককে তার মনিটারি পলিসিটাকে চেঞ্জ করতে হবে। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা।
সাভারে রানা প্লাজা ট্র্যাজেডির 11 বছর আজ। সাভারে কয়েকটি পোশাক কারখানা নিয়ে গড়ে ওঠা ভবনটিতে 2013 সালের এই দিনে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারায় 1136 জন, আহত হন আরও প্রায় 1500। দিনটি উপলক্ষে সকালে সাভার বাজার বাস স্ট্যান্ডে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন পালন করেন নিহত শ্রমিকদের পরিবার ও আহতরা। যোগ দেন বিভিন্ন গার্মেন্টস শ্রমিক সংগঠনের নেতাকর্মীরাও। পরে তারা রানা প্লাজার সামনে অস্থায়ী শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করেন। 24 এপ্রিলকে শোক দিবস ঘোষণা সহ হতাহত শ্রমিকদের ক্ষতিপূরণ, পুনর্বাসন ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি সহ বেশ কিছু দাবি জানানো হয়। এদিকে রানা প্লাজা ট্র্যাজেডিতে নিহতদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে বিজিএমইএ। জুরাইন কবরস্থানে দিনব্যাপী ফাতেহা পাঠের আয়োজন করা হয়। বুধবার বিকেলে সংগঠনের পক্ষ থেকে নিহতদের কবরে শ্রদ্ধা জানান বিজিএমইএ এর পরিচালক নুরুল ইসলাম, সোহেল সাদাত, নুসরাত বাড়ি আসা সহ অন্যরা। এ সময় নিহত শ্রমিকদের আত্মার শান্তি কামনায় দোয়া করা হয়। তাদের আত্মত্যাগের উপর ভর করে বর্তমানে তৈরি পোশাক খাত বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে বলে জানান বিজিএমইএ এর পরিচালক বৃন্দ। দোয়া খায়ের এবং তাদের রুহের মাগফিরাত কামনা করা হয়েছে। সবাই কিন্তু এটাতে এগিয়ে আসাতে আজকের দিনে এই বিজিএমইএ আজকে এখানে দাঁড়িয়েছে। অ্যাওয়ারনেস যত আমরা ক্রিয়েট করতে পারবো, এটা কিন্তু ধাপে ধাপে হাজার হাজার ফ্যাক্টরির মধ্যে আমরা ছড়িয়ে দিতে পারবো। এফডিসিতে হামলার ঘটনায় শিল্পী নামধারী সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন। দুপুরে এফডিসি গেটে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন করেন তারা। এতে একাত্মতা প্রকাশ করেন ঢাকা সাংবাদিক ইউনিয়ন, রিপোর্টার্স ইউনিটি ও বরিশাল ডিভিশনাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নেতাকর্মীরা। এ সময় শিল্পী সমিতির নেতাদের আলটিমেটাম দিয়ে হামলাকারীদের এফডিসি থেকে প্রত্যাহারপূর্বক আইনের আওতায় আনার দাবি জানান বক্তারা। যতগুলো অশ্লীল সিনেমা আছে তার অধিকাংশ সিনেমার নায়ক হচ্ছে আলেকজান্ডার বউ। আমি বলতে চাই, এমন একটি কলঙ্কযুক্ত ব্যক্তি কিভাবে তাদের কমিটিতে স্থান পায়, কিভাবে সে স্পর্ধা পায় আমার ভাইয়ের গায়ে হাত দেওয়ার। কোলোরেক্টাল ক্যান্সার সম্পর্কে সচেতনতা বাড়াতে বিশেষ পেশেন্ট ফোরামের আয়োজন করেছে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল। দুপুরে হাসপাতালের অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে গ্যাস্ট্রোএন্টেরোলজি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক ও ক্যান্সারের সঙ্গে লড়াই করা রোগীরা নিজেদের অনুপ্রেরণামূলক বক্তব্য তুলে ধরেন। এতে বিশেষজ্ঞরা কোলোরেক্টাল ক্যান্সারের ঝুঁকির কারণ, স্ক্রিনিং নির্দেশিকা ও চিকিৎসা পদ্ধতির উপর আলোচনা করেন। কোলোরেক্টাল ক্যান্সারের জন্য এভারকেয়ার হাসপাতাল বিশ্বমানের সেবা দিয়ে আসছে বলেও জানান তারা। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। রাঙামাটি সাজেকে ট্রাক খাদে পড়ে 6 শ্রমিক নিহত, আহত আরো 8। উদ্ধার কাজে ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী। এবারের হজ ফ্লাইট শুরু 9 মে। অনিয়ম ঠেকাতে আগামীতে সরকারিভাবে 70% হজযাত্রী নেওয়ার উদ্যোগ। টানা তাপপ্রবাহে বিপর্যস্ত জনজীবন, বেশি বিপাকে খেটে খাওয়া মানুষ, বিভিন্ন স্থানে বাড়ছে গরমজনিত রোগের প্রকোপ। এবং মন্ত্রী এমপি স্বজনরা প্রার্থিতা না ছাড়লে সাংগঠনিক ব্যবস্থা। হুঁশিয়ারি কাদেরের, বিএনপি সন্ত্রাস ঠেকাতে রাজপথে থাকার ঘোষণা। এ ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12টায়। এছাড়া মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।